নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন লেখিকা প্রতিভা বসুর রাঙা ভাঙা চাঁদ। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের চতুর্থ পর্ব। চাকরি পাবার পরেই সোমেন মেস ছেড়ে আরো 3 জন বন্ধুর সঙ্গে একটি ছোট 2 ঘরের ফ্ল্যাট ভাড়া করে সংসার পেতেছিল। মেসের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল এদের। সেই একঘেয়ে খাওয়া আর বারোয়ারি বনবাস যেন সহ্য হচ্ছিল না। ভেবেছিল ঠাকুর চাকর রেখে স্বাধীনভাবে থেকে খেয়ে আরাম পাবে অনেকটা, কিন্তু কয়েক মাস যেতেই বুঝতে পারল সে আশা মরীচিকা মাত্র। মেসে তবু নির্দিষ্ট পয়সা ফেলে দিলেই কেটে যেত মাসটা। নিজস্ব সংসারে এসে দেখল খাওয়া থাকার মাপটি মেসের তুল্য হলেও খরচের মাপের কোনো কাঠি নেই, এবং এভাবে চলতে থাকলে সর্বশান্ত হতেও আর বেশি দেরি থাকবে না। অনেক খুঁজে পেতে, অনেক ইন্টারভিউ নিয়ে, অত্যধিক মাইনেতে তারা যে রাঁধুনিটিকে সংগ্রহ করেছিল তার তৈলচিক্কণ চেহারা অচিরেই আরো তেলালো হয়ে উঠল বটে, কিন্তু সেই রান্না খেয়ে প্রভুদের চেহারায় খড়ি উঠে গেল। রাঁধুনিটি উৎকলবাসী। বটুয়া থেকে বারে বারে পান খেতে খেতে তার লাল দাঁত ক্ষয়ে গিয়েছিল। সেই দাঁতে সর্বদাই সে হাসছে। বাবুরা যখন কাজে ভর্তি করবার সময় তাকে জিজ্ঞেস করেছিলেন, রান্না জানো তো? হেসে মরে গিয়েছিল সে এই অর্বাচীন প্রশ্ন শুনে। উত্তেজিত হয়ে জবাব দিয়েছিল, মোর রান্না জানে না। অপ্রস্তুত হয়ে বাবুরা বললেন, না না, জানো তো নিশ্চয়ই, মানে বেশ ভালো রান্না করতে পারো তো? রাঁধুনি সগর্বে জবাব দিল, মু ন জানে তো কই জানে, মু ইদিকো জানে সিদিকো জানে। ইদিকে ডালো, মাছো, চড়চড়ি, আর সেদিকে চপো, কাটলেটো, মাংস, নিকিরি আর ওসব বিলাইতি রান্না। থাক থাক, আর বলতে হবে না, আমাদের এতেই চলবে। এমনকি এদিক সেদিক দুদিক না জেনেও এদিকে শুধুমাত্র সুস্বাদু করে ডালটুকু মাছটুকু রেঁধে দাও, তাই ঢের। বাবুরা একেবারে আহ্লাদে আটখানা হয়ে গিয়ে তৎক্ষণাৎ চাট করতে বসে গিয়েছিল কোন দিন কি খাবে। ছুটির দিনে যে চপ কাটলেটও একেবারে খাবে না এমন কোনো পণ করল না তারা। বরং মনে মনে ভাবল, সেই মুহূর্তটাকেই যদি একটা ছুটির দিনে রূপান্তরিত করবার কোনো অলৌকিক মন্ত্র জানা থাকতো তাহলে কি ভালোই না হতো। রাঁধুনি উদয়চন্দর বাবুদের আরো খুশি করল। সে বলল, সব কাজ সে একাই করবে। বাবুরা আর একটা ছোকরা চাকর রেখে মিছিমিছি তাকে 1 গাদা ভাত আর 1 রাশি মাইনে দেবেন কেন? কেন, তার হাতর অথ কি জগন্নাথ দেবের মতো ঠুঁটো যে এই সামান্য কাজটুকুও সে একা করতে পারবে না? তবে হ্যাঁ, বাসন মাজার জন্য একটা ঠিকে ঝি বন্দোবস্ত করতে হবে বটে। তার কত, মাইনেও বেশি না, খাওয়া তো নেই। সেই ঝির জন্য বাবুদের কষ্ট করে খুঁজতে দেয়নি সে, নিজেই জুটিয়ে নিয়ে এসেছিল। এবং অল্পকালের মধ্যেই বোঝা গেল প্রায় 30 ছোঁয়া সুগঠিত সুন্দরী সাজনী বাসন মাজনির সঙ্গে তার সম্পর্কটা দিব্যি মধুর। এবারের কম্বাইন্ড হ্যান্ড শ্রীমান উদয়বাবুকে সে তার ঢলঢল অঙ্গের লাবণীর সঙ্গে অনেক কিছুই উপহার দেয়। তেরচা করে তাকানো, গমক দিয়ে চলা, মান করে বসে থাকা ইত্যাদি অনেক অপার্থিব সুখের দ্বারা সে তাকে উত্তেজিত ও তাড়িত করে। আর তার বিনিময়ে উদয়ের ক্ষয়ে যাওয়া লাল দাঁতের হাসিতে বা যখন তখন আঁচল টেনে ধরাটুকুতেও তার পোষায় না। ওসব ন্যাকামিতে বিশ্বাস নেই তার। তার চাহিদা সম্পূর্ণ জাগতিক। সুতরাং তাকে খুশি রাখবার জন্য উদয়কে যা দিতে হতো তার পরিমাণ বড় সোজা ছিল না। সেই মূল্য একার উপার্জনে কুলোলেও
বুদ্ধিমান ব্যক্তি হয়ে সেখানে সে হাত দিত না। বাবুদের পকেট ব্যবহারেই মর্জি ছিল বেশি। মাঝে মাঝে ভুরু কুঁচকে চিরবির করত বটে বিরক্ত হয়ে, কিন্তু বাসন মাজতে মাজতে কোমর বাঁকিয়ে ঘুরে দাঁড়িয়ে ঝি যখন একটি ভীম দৃষ্টি হেনে বলতো, কি বললি? তৎক্ষণাৎ একেবারে ঠান্ডা, ভুরু মুহূর্তে টান টান, দাঁত 32টাই বেরিয়ে যেত হাসিতে। আর তারপরে প্রায়শ্চিত্ত স্বরূপ আদর করে তেল, সাবান, ফিতে, কাঁটা, পাউডার, পমেটম ইত্যাদি এত বেশি করে সরবরাহ করতে হতো বেচারাকে যে তাদের 4 বন্ধুর 1 মাসের জিনিস প্রথমে 3 সপ্তাহ যেতে লাগলো, তারপরে 15 দিন, শেষের দিকে লোভ বেড়ে বেড়ে এমন হলো নতুন জিনিসই উধাও হতে লাগলো। আর বাজার খরচ আরম্ভ হয়েছিল 5 টাকায়, আস্তে আস্তে 10 হলো, তারপর 13 টাকায় উঠে ব্লাড প্রেশারের যন্ত্রের কাঁটার মতো থরথর করতে লাগলো আরো উপরে উঠবার জন্য। কিন্তু হিসেবে কোনো গোলযোগ নেই, কোনো ফাঁক নেই যে ধরতে পারো। উৎকলবাসীটির অঙ্কের মস্তিষ্ক প্রায় সত্যেন বসুর মতোই পরিষ্কার। আর যে টাকায় যা এনে যা রান্না সে বাবুদের পাতের কাছে সযত্নে সাজিয়ে দিত, তার স্বাদ মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর হতো। খাদ্য পানীয়ের সঙ্গে দাপিয়ে দাপিয়ে দৌড়ে এলো সব বেসিলাই, মুখের দরজা দিয়ে ঢুকলো গিয়ে পেটে, দেহে আর 1 ফোঁটা চর্বি থাকতে দিল না কারো। অতএব অস্থি চর্মসার 4 পুরুষের সংসারের পাট 4 দুগুণে 8 মাস না পুড়তেই শেষ। আবার গিয়ে গুটি গুটি সব হাজির হলো মেষের গহ্বরে। এর মধ্যে একজন বিয়ে করে ফেলল হঠাৎ। এই ছেলেটি সোমেনের 2 বছরের সিনিয়র ছিল, কিন্তু চাকরি করছিল একই কলেজে, একই বিষয়ে। দুজনের বন্ধুতা অন্যদের তুলনায় গভীরতর ছিল। বউ নিয়ে বাড়ি ভাড়া করে সে সত্যি সত্যি আরামের সংসারে কায়েমি হলো। আর কায়েমি হয়ে সোমেনকেও নিয়ে এলো নিজেদের বাড়িতে। অসুবিধে নেই কিছু, বরং সুবিধেই। একখানা ঘর ছেড়ে দিল তাকে, খাওয়া দাওয়া একসঙ্গে। মেসে যা দিত তাই দিয়েই সোমেন বন্ধুর স্ত্রীর সযত্ন রক্ষিত গৃহে এসে বহাল হল। আর 1 মাসের মধ্যেই পুজোর ছুটি পড়ে গিয়েছিল। বউ নিয়ে বোনকে নিয়ে পুরীতে সমুদ্র দেখতে যাবে বলে স্থির করেছিল বন্ধুটি। সোমেনকেও ছাড়ল না। বন্ধু স্ত্রী বলল, এক যাত্রায় পৃথক ফল কি ভালো, চলুন ঘুরে আসবেন। সোমেন খুঁতখুত করছিল, তার পিছুটান আছে, মা প্রতীক্ষা করে থাকবেন। সুতরাং দেশ ভ্রমণে বেরুতেও যত মন টান ছিল, মার আকর্ষণও তার চেয়ে কম ছিল না। বন্ধু সমীর হালদার বলল, তাতে কি হয়েছে, মা খুশি হবেন। যাচ্ছি তো সপ্তমী পুজোর দিন, আর ছুটি হচ্ছে মহালয়ার আগে। সে কটা দিন তুমি অনায়াসেই মার সঙ্গে কাটিয়ে আসতে পারো। এটা মন্দ প্রস্তাব নয়। তাছাড়া সমুদ্র দেখার লোভ কার না থাকে, সোমেনেরও ছিল, হয়তো একটু বেশিই ছিল। সেই স্বাদ মিটল তার। বিস্ময়ে অভিভূত হয়ে ফিরে এলো সে। তার কল্পনার পরিধি যতদূর যায় ততদূরই সে ভেবেছিল, কিন্তু সমুদ্রের পরিধি যে সেই কল্পনার চেয়ে কত বড়, সেটা না দেখলে কোনোদিনই বুঝতে পারত না। খুব আনন্দে কেটে গেল 3টে সপ্তাহ। আর ফিরে এসেও তার রেশ রইল বেশ কিছুদিন। বন্ধু স্ত্রীর সেবা যত্নে সদালাপে দিনগুলো আর আগের মতো বিরস ছিল না। মনে মনে প্রতিজ্ঞা করল, মা যাই বলুন, কয়েকটা ভালো টিউশনি জোগাড় করতে পারলেই মাকে নিয়ে আসবে সে কলকাতা। দেশের জাঁকজমক নাইবা থাকলো, নিবারণদা সঙ্গে আসবে। গরিবভাবেই ছোট বাড়িতে একসঙ্গে সুখে কেটে যাবে দিন। এই কয় বছরের অভিজ্ঞতায় ভালো করেই অনুভব করেছে একজন মেয়ের সান্নিধ্য ব্যতি রেখে পুরুষের জীবন দুর্বিষহ। পুরুষ আরামপ্রিয় জাত, শারীরিক কষ্ট তাদের কাছে নরকের মতো অসহ্য। কোনো মেয়ের সেবা যত্ন ভালোবাসা ছাড়া শৈশবের মতো চিরদিনই তারা অসহায়। মেয়েরাই তাদের পালয়িত্রী, ধাত্রী। বন্ধুপত্নীর সঙ্গলাভের পরে সে কথাটা সে আরো তীব্রভাবে হৃদয়ঙ্গম করল। বন্ধুকে মনোবাসনাটা জানাতেই লাফিয়ে উঠল সে। টিউশনি করবে? পেলেই করি,
আমার বোনকে পড়াও না। তোমার বোনকে? শোনো, তুমি তো জানো আমার বাবা বর্ধমানে থাকেন, সরকারি চাকরি করেন। আমরা 5 ভাই বোন, বোন আমাদের এই একটি। ফলত আদরে আদরে লেখাপড়াটা একেবারে পিছিয়ে গেছে। ধরেই নাও ফেল করবে, তবু এই 5 মাস পড়িয়ে যদি 3rd ডিভিশনে আইএটা পাশ করিয়ে দিতে পারো, বুঝবো তুমি সত্যিই কৃতিপুরুষ। আমরা 3 ভাই দাঁড়িয়ে গেছি বলতে গেলে। একটা মাত্র বোন, তার জন্য খরচ করতে আমরা পিছপা নই। মাইনে যথাসাধ্য ভালোই দেব, যদি একটু মনোযোগ দিয়ে পড়াও। নিশ্চয়ই নিশ্চয়ই, সোমেন এক বাক্যে রাজি। আর রাজি হবার সঙ্গে সঙ্গেই সমীরের বোন শর্মিষ্ঠা হাজির হলো এসে বইপত্র নিয়ে। কিন্তু 2 দিন নেড়েচেড়েই সোমেন বুঝতে পারল মেয়েটি দেখতে মাঝারি হলেও বিদ্যায় 4র্থ শ্রেণীর শেষ বেঞ্চির শেষ ছাত্র, এবং এই অমনোযোগী অনিচ্ছুক তরুণীটিকে পাশ করানো শিবের অসাধ্য কর্ম। এই 3 সপ্তাহ একসঙ্গে পুরীতে থেকে আলাপ পরিচয়ের প্রথম পর্বটা সমাধা হয়েছিল। ছাত্রী হয়ে লক্ষ্মীর মতো পড়তে বসতেও কোনো সংকোচ বা অনিচ্ছা দেখা গেল না তার, কিন্তু ওই বসা পর্যন্তই। তবুও হাল ছাড়ল না সোমেন। কৃতিত্বের অভিমানে গাধা পিঠিয়ে ঘোড়া বানাবার জেদে মরণান্ত হল। প্রথমে সে 100 টাকায় সপ্তাহে 4 দিন পড়াবার চুক্তিতে কাজে লেগেছিল। 4 দিনের জায়গায় 5 দিন করল, 6 দিন করল, শেষ পর্যন্ত রোববারটা পর্যন্ত উৎসর্গ করল ছাত্রীর কাছে। মেয়েটির সমস্ত বিষয় এত কাঁচা যে রাতারাতি তাকে পাশ করানো বড় সহজ কর্ম মনে হল না। হতো যদি সে পড়ত। যতটুকু সোমেনের কাছে ওইটুকুই, তার বাইরে সে পড়াশোনা নামক যন্ত্রণাকে আর এক মুহূর্তের জন্য প্রশ্রয় দিত না। বড় বড় চোখ, খাটো খাটো চুল, মুখের ভাবটি দুষ্টু, স্বভাবে অলস, আর পড়াতে ঘোরতর অনিচ্ছা, এই কটি হল তার প্রধান গুণ। শেষ পর্যন্ত হতাশ হল সোমেন। পড়ানো ব্যাপারটা যে তার নেহাতি পণ্ডশ্রম, এ বিষয়ে আর সন্দেহ রইল না। তাছাড়া যেখানে সে খুব ভালোভাবে জানছে যে এই মানুষকে পাশ করানো একান্ত অসম্ভব, সেখানে এই মধ্যবিত্ত মানুষদের কাছ থেকে এতগুলো টাকা হাত পেতে নিতে তার বিবেকে দংশন হচ্ছিল। একদিন সে সমীরকে বলল সে কথা। সব শুনে সমীর মাথা চুলকালো, চুপ করে রইল। তারপর বলল, আর 1টা মাস দেখো, তারপরেও যদি তুমি কোনো আশা দেখতে না পাও ছেড়ে দিও। মুশকিল হচ্ছিল এক বাড়িতে থাকা নিয়ে। কোনো রকম অছিলা দিয়ে যে কেটে পড়বে তার উপায় ছিল না। এ কথা বলার পরের দিন পড়াতে বসে হঠাৎ লক্ষ্য করল শর্মিষ্ঠা পড়ছে না, কিছুই শুনছে না। বিরক্ত হয়ে সোমেন বলল, আপনি যদি বসে বসে অন্য কথাই ভাবেন, তাহলে আমি আর পরিশ্রম করছি কেন? শর্মিষ্ঠা বলল, আমি বর্ধমান যাব। কবে? কাল। কেন? কেন আবার? আমি তো সেখানেই থাকি। কিন্তু এখন তো পরীক্ষা। তাতে কি? এমনিতেই তৈরি হয়নি। বর্ধমান গিয়ে কামাই করলে তো আরো পিছিয়ে যাবে সব। আর তারপর ফেল করব, এই তো? হ্যাঁ, কিন্তু আপনি তো জানেন বর্ধমান না গেলেও আমি পাশ করতে পারবো না। কে বলেছে? আপনার চেয়ে সে কথা আর কে বেশি ভালো জানে? 4 মাস আগে এ কথা কেউই জোর করে বলতে পারে না। আপনিও পারেন না, আমিও পারি না। তবে দাদাকে বলেছেন কেন? আর বিবেক দংশনটাই বা কিসের? চোখ তুলে তাকালো সোমেন, একটু হেসে বলল, বুঝেছি। শর্মিষ্ঠা গম্ভীর হয়ে বলল, কিন্তু সে কথাটা দাদাকে না জানিয়ে আমাকে জানালেই কি ভালো ছিল না? কি লাভ হতো? যদি কোনো লাভের কথা ভেবেই বলে থাকেন, তাহলে দাদাকে বলেই বা কি লাভ হলো? পরীক্ষা তো আর দাদা দিচ্ছেন না, মাস্টারটিও দাদার নয়। ওটা সর্বতোভাবেই আপনার আর আমার ব্যাপার। টাকাটা তো ওনাই দিচ্ছেন, তাহলে টাকাটাই আসল পয়েন্ট। কম কি? তবে গরিবের উপকার করুন না, টাকা ছাড়াই পড়ান না।
যদি জানতাম তাতে কোনো উপকার হবে তাহলে তাই করতাম। উপকার বলতে কি বুঝছেন? আপনার পাশ করা, পড়ায় মনোযোগী হওয়া। মনোযোগী হলেই কি পাশ করতে পারবো? কেন পারবেন না? তাহলে আর কি, বর্ধমান যাই আর এখানেই থাকি, মন দিয়ে পড়া করাটাই আসল, সেখানে গিয়েই করব। সাহায্যেরও দরকার। আপনি ছাড়া কি সাহায্যের আর কোনো লোক নেই? থাকলে ভালো, তবে সে হয়তো এত বিবেকবান পুরুষ হবে না যে 4 দিনের চুক্তিতে 7 দিন পড়াবে, অথবা ভবিষ্যতের কথা ভেবে বিবেকের কামড়ে জর্জরিত হয়ে কাজ ছেড়ে দেবে। সোমেন চুপ করে রইল। উত্তেজিত হয়ে শর্মিষ্ঠা বলল, জবাব দিচ্ছেন না কেন? কি জবাব দেব? এই অপমানটা আপনি আমাকে করলেন কেন? অপমান করিনি। হ্যাঁ করেছেন। ঝগড়া না করে বই খুলুন। খুলব না, পড়ব না, পরীক্ষা দেব না। বেশ, খুব মজা না? মজা আর কি, কিন্তু না, আমি পড়ব, আপনার কাছেই পড়ব এবং পরীক্ষা দিয়ে ফেল করে আপনাকে অপদার্থ প্রমাণ করব। চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো সোমেন। আজকে আপনার ছুটি, যান বৌদির সঙ্গে গল্প করে মাথা ঠান্ডা করুন গিয়ে। কিন্তু কাল থেকে যদি মন দিয়ে না পড়েন, মাস্টার হিসেবে আমার যথাকর্তব্য আমি পালন করব। কি করবেন? মারবেন? সেই বোঝাপড়াটা তখনই হবে? না, সেটা আমি এখনই করে ফেলতে চাই। সোমেন বসল, বলল, তবে তাই করুন, বই খুলুন। তৎক্ষণাৎ বই খুলল শর্মিষ্ঠা। পড়ল, প্রমাণ করল সে গাধা নয়। আসলে লেখাপড়ার প্রতি শর্মিষ্ঠা যত অমনোযোগী থাকুক না কেন, 1 মাস ছাত্রিত্ব করার পরেই মাস্টারের প্রতি মনোযোগী হয়ে পড়েছে সে দ্বিগুণ, এবং শেষ পর্যন্ত সেটাই কাজে লাগলো। লেখাপড়ায় খারাপ বলে মাস্টার পর্যন্ত পড়াতে চাইছে না, আর সেই মাস্টার যাকে একবেলা না দেখলে তার দিনটা ব্যর্থ বলে মনে হতে আরম্ভ করেছে, এটা তার সইল না। সে আহত হলো, অপমানিত হলো, এবং সেই ধাক্কায় তার জেদ চেপে গেল। পড়াশোনায় সে অখণ্ড মনোনিবেশ করল। সোমেনও খাটতে গড়রাজি হল না, আর তার জন্য বড়দিনের ছুটিতে দেশে গেল না সে। বলাই বাহুল্য, তাতে দুঃখিত হয়েছিলেন মহামায়া। রাগ করে লিখেছিলেন, বুঝতে পারছি শহর থেকে এখন আর তোমার গ্রামে আসতে ইচ্ছে করে না, এলেও মন টেকে না, কিন্তু আমার কথাটাও তো একবার ভাবতে পারতে। আমি যে সমস্তটা বছর এই ছুটিগুলোর দিকেই তাকিয়ে বসে থাকি, তা তোমার অজানা নয়। সোমেন তৎক্ষণাৎ জবাব লিখল, তুমিও তো জানো মা, আমার সমস্ত কাজই তোমাকে ভেবে। এই কাজটাও যে তার ব্যতিক্রম নয়, তা কি নতুন করে বুঝিয়ে বলতে হবে? আজকাল আগের মতো 12 দিনে বড়দিন নেই, মাত্র 4 দিনের ছুটি। ভজঘট করে গিয়েই নাকে মুখে দৌড়ে এলে তোমারই কি ভালো লাগতো? তোমাকে আগেও লিখেছি, সমীরের বোনটি এমনি বেশ চালাক চতুর বুদ্ধিমতী, কিন্তু লেখাপড়ায় যা তা। পণ করেছি পাশ করাবো। ইদানিং তার নিজেরও গরজ হয়েছে, তাই আর যাবার চেষ্টা করলাম না। পুরো 5 মাসের টিউশনি। ছাত্রীটির পরীক্ষা না হওয়া পর্যন্ত বন্দি আছি বটে, কিন্তু তারপরেই পরীক্ষার লম্বা ছুটি এবং লম্বা টাকা। আমি নিশ্চয়ই এবার তোমাকে নিয়ে আসব। তুমিও এবার তোমার গ্রামের মায়া কাটিয়ে ঘর সংসার মন সব আসবার জন্য প্রস্তুত করে রেখো। আক্ষরিকভাবে যেন এই পরিশ্রম আমার তোমাকে নিয়ে আসার জন্যই। এই টিউশনির টাকা থেকে আমি 1 পয়সাও খরচ করি না। ভেবে দেখেছি 5 মাসে আমার হাতে যখন পুরো 625 টাকা হবে, তাতে তোমাকে নিয়ে এসে নতুন সংসার পাততে আমার কোনোই অসুবিধা হবে না। তাছাড়া সমীর বলছে, তুমি এলে আমরা একসঙ্গে আর একটা বড় বাড়ি নেব। ওরা কাছে থাকলে তোমার একটুও খালি লাগবে না, আমিও নিশ্চিন্ত হব। কয়েকদিনের মধ্যেই তার মস্ত এক লম্বা জবাব লিখলেন তার মা। সোমেন, তোমার চিঠি পড়ে সব জানলাম। একটি খবর দেব দেব করেও
তোমাকে এ পর্যন্ত দেয়া হয়ে ওঠেনি। তোমার চিঠি পাবার পরে মনে হলো সেটা এখনই জানানো উচিত। ভেবেছিলাম পৌষের ছুটিতে এলে সাক্ষাৎ মতো কথাবার্তা হবে, কিন্তু আসতে যখন আরো অনেক দেরি আছে, সুতরাং চিঠিতেই লিখি। পুজোর সময় ঠিক যেদিন তুমি গেলে, সেই সকাল থেকে একটি মেয়ে তার স্বামীর অত্যাচার সইতে না পেরে পালিয়ে এসে আমার আশ্রয়ে ওঠে। মেয়েটি এক কথায় অত্যন্ত সুন্দরী, বয়স 18-19-এর বেশি মনে হয় না। স্বভাবটি অতিশয় ধীর এবং মন পরিচ্ছন্ন, একেবারেই শিশুর মতো হৃদয়। শ্বশুর বাড়িতে সবাই মিলেই মারধর করত। সৎ মায়ের নির্যাতনে বাপের ঘরেও জায়গা ছিল না, তাই একদিন অসহ্য হয়ে বেরিয়ে এসেছে। আমার সঙ্গে তুমি এ বিষয়ে একমত হবে যে একজন মানুষের জীবন কিছু ফেলে দেওয়ার নয়। আমি প্রথমটা একটু দ্বিধান্বিত ছিলাম বটে, কিন্তু এখন তাকে একজন সংসারের অঙ্গ বলেই মেনে নিয়েছি। নিজের মেয়ের চেয়ে তাকে আমি কোনো অংশে কম দেখি না। ও যাতে মানুষ হয়ে ওঠে, মানুষের মতোই বাঁচতে শেখে, অন্তত সে শিক্ষাটুকু আমি ওকে দিয়ে যেতে চাই। ও যেন নিজেকে মমতা করে, যেন জানে যে এই জগৎ সংসারে তাকেও ঈশ্বর বেঁচে থাকার যোগ্য একটি প্রাণ দিয়েই পাঠিয়েছেন। আমার তোমার মতো তারও মনুষ্য সমাজে কিছু মর্যাদা পাওনা আছে, আত্মসম্মানের দায় আছে। ভেবেছিলাম দেশটা বুঝি কিছু অগ্রসর হয়েছে, হয়তো সমাজের অন্ধকারতম কোণেও কিছুটা শিক্ষার আলোকপাত হয়েছে। মেয়েরা হয়তো আর আগের মতো ততটা অসহায় নেই, কিন্তু এই মেয়েটিকে দেখে নিম্ন শ্রেণীর সমাজটা যে কি ভীষণ তা উপলব্ধি করে মনে হচ্ছে এদের পুরুষরা এখনো আদিম মানবের মতোই ক্রুদ্ধ, ক্ষিপ্ত, নির্বোধ। স্ত্রীলোক এদের ভোগের সামগ্রী, কুকুর বেড়ালের চেয়েও অন্তজ। ঘরে ঘরেই তাদের এই আঁধার। এইভাবেই এই সব সমাজের স্ত্রীলোকেরা পুরুষ শাসিত হয়ে কৃতদাসীর মতো জীবন ধারণ করে। আর এই লাথি খেয়ে দাসীবৃত্তি করতে করতে এরাই যখন আবার কারো শাশুড়ি হয়, ননদ হয়, নিজের যন্ত্রণার সমস্ত সঞ্চিত প্রতিশোধ তখন বাড়ির বউটির ওপরে নিতে বদ্ধপরিকর হয়। জানি না আবার কবে একজন বিদ্যাসাগর জন্ম নেবেন, এদের মুখে প্রতিবাদের ভাষা জুগিয়ে দিয়ে এই চেতনায় পৌঁছে দেবেন যেখানে দাঁড়িয়ে তারা ভাবতে শিখবে তারাও মানুষ। শুয়োরের মতো এক পেট খেয়ে নোংরায় মুখ গুজে ঘুমিয়ে থাকাটাই বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য নয়। সব মেয়ের সব বেদনা দূর করা আমার করায়ত্ত নয়, কিন্তু এই মেয়েটি যখন আমার আশ্রয়ে এসে উঠেছে, মা বলে ডেকেছে, নিজেকে সমর্পণ করে বাঘের ভয়ে ভীত হরিণের মতো চকিত হয়ে আছে, তখন এর সব ভারই আমি নেব। আমি ওকে শিক্ষায় সহবতে একজন যোগ্য মানুষ করে তুলতে চেষ্টা করব। মেয়েটি বুদ্ধিমতী, তার ঘুমন্ত মনকে নাড়িয়ে জাগিয়ে তোলা খুব কঠিন কাজ হবে বলে মনে হচ্ছে না। এই উন্মুখ সজল মাটিতে বীজ ছড়াতে ভালো লাগছে আমার। অঙ্কুরের উদ্গমও দেখতে পাচ্ছি। জানি একদিন এই গাছ ফুলে ফলে ছায়ায় স্নিগ্ধতায় ভরে গিয়ে আমাদের সুখী করবে, সফল করবে। এই প্রসঙ্গে আরও একজনকে আমার মনে পড়ে যাচ্ছে। একাদিক্রমে বহু বছর যে আমার হৃদয়ের অতি গভীরে লুকিয়েছিল, যাকে আমি সচেতনভাবে বহু বছর মনে করিনি। সে যখন মারা গিয়েছিল তার 10 বছর বয়স ছিল। এখন ভাবলে আর কিছুই মনে পড়ে না, শুধু সেই 10 বছরের কচি লালিত্যটুকুই আটকে আছে স্মৃতিতে। তুমি তখন অবোধ শিশু, সে তোমার 7 বছরের বড় দিদি ছিল। এই মেয়েটির সঙ্গে কি জানি কেমন করে তাকে আমি গুলিয়ে ফেলি। কেবলই মনে হয় সেই বুঝি এই নতুন ছলে আবার আমার কাছে ফিরে এসেছে মা ডাকবার জন্য। সঙ্গে সঙ্গে আমি তার অন্য সব পরিচয় ভুলে যাই এবং ভিতরে ভিতরে এক অদ্ভুত দায়িত্ব অনুভব করি। কিছুকাল আগেও আমার এই অত্যধিক মনোযোগ তার কাছে একটু সন্দেহের কারণ ছিল। চারদিকে সে সংশয়ী দৃষ্টিতে তাকিয়ে ভাবতে চেষ্টা করত, এ আবার কোন নতুন ফাঁদে পা দিল। মেয়েটি এত দুঃখী, জীবনের কাছ থেকে এত কম পেয়েছে যে কোনো আনন্দকে, সুখকে সে ভয়ের চোখে না দেখে পারে না। এখন সেই ভয় ভেঙে
সে সহজ হয়ে উঠেছে, এই বাড়ির একটি স্বাধীন সত্তা হয়ে উঠেছে। তুমি মনে মনে জেনো সে তোমার বোন, তার জন্য যেন তোমার মনেও একটু জায়গা থাকে। ভালো করে চিঠিটা পড়ে রাগ হলো সোমেনের। মাঝে মাঝে কেন যে মা এসব জঞ্জাল এনে জোটান ভেবে পেল না। সেই একটা ছেলেকে রাখলেন কদিন, শেষে চুরি করে পালালো। আবার এই কোথায় সে আরো ভাবছে বাড়ি ভাড়া করে নিয়ে আসবে মাকে, আর সেই কথা ভেবে প্রাণপণে এই টিউশনির টাকাটা আগলে আগলে বেড়াচ্ছে। তার উপর এ এক কি শনিগ্রহ জুটল, যা দেখা যাচ্ছে কলকাতা এলে এও আসবে সঙ্গে। সামান্য এক বেসরকারি কলেজের লেকচারার সে, মাইনে তো 230, আর সামান্য কিছু দেশের জমি জায়গা থেকে হয়তো কুড়িয়ে কাচিয়ে জুটবে। এইটুকু আয় সম্বল করে আরও একজনকে প্রতিপালন কি সহজ নাকি? তাছাড়া তার জায়গা লাগবে না? তারা মা আর ছেলে একটি 2 ঘরের ছোট্ট ফ্ল্যাটেই চলে যেত। এই একটা অপরিচিত মেয়ে নিয়ে কোথায় ঠাসাঠাসি গুতোগুতি করবে? মায়ের উপর সে বিরক্ত না হয়ে পারল না। হয়তো নিজের ছেলের দিকটা তিনি যেন কখনোই ভাবছেন না। হয়তো এখন এই ছুতো ধরে দেশেই পড়ে থাকবেন। ঠিক আছে। আলো না জ্বালিয়ে অন্ধকারে বসে রইল সে গুম হয়ে। রাত্রিবেলা খেতে বসে একটি সুসংবাদ পরিবেশন করল সমীর হালদার। কোথায় বাড়ি দেখে এসেছে সে, খোলা মেলা, সুন্দর বড় বড় ঘর, অথচ সেই অনুপাতে ভাড়া সস্তা। সোমেন রাজি থাকে তো নিয়ে যেতে পারে। সোমেন আর সোমেনের মা, সে আর তার স্ত্রী, এই তো মাত্র 4টি প্রাণী, ভাগাভাগি করে চমৎকার কুলিয়ে যাবে। আজ তো 1 তলা, জমি আছে একটু। শুনতে না শুনতেই নেচে উঠল সমীরের স্ত্রী কৃষ্ণা। খুব ভালো হবে। উহ বাবা, এ বাড়ি থেকে বেরিয়ে হাত পা ছড়াতে পারলে বাঁচি। কটা ঘর বলো তো? উৎসাহিত হয়ে সমীর বলল, সেসব ঠিক আছে, 4 জন মানুষ সত্যি হাত পা ছড়াতে পারবো, কিন্তু ভাড়া গুনতে পারবো কিনা সেটাই আসল কথা। এই যে বললে সস্তা, বাড়ি অনুপাতে সস্তা, কিন্তু আমাদের অনুপাতে। শর্মিষ্ঠা ভুরু কোঁচকাল। আমার কথাটা ভাবছ কি? তোর আবার কি কথা? আমিও তো থাকবো, বিয়েতে ভর্তি হব না? ওরে বাবা, এই যে দেখছি ভূতের মুখে রাম নাম, আইএ পাশ করাতেই গলদঘর্ম, আবার বিয়ে? নিশ্চয়ই। তা তোমার কি ধারণা আমি আইএ পাশ করব না? আপনি কি বলেন? শর্মিষ্ঠা সোমেনের মুখের দিকে তাকালো। গোমরা মুখে একটু হাসল সোমেন। সমীর বলল, আজ তোমার কি হয়েছে বলো তো? যেন কিসের বিরুদ্ধে একটা জেহাদ ঘোষণা করে বসে আছো। ঠিকই ধরেছ। কি ব্যাপার? কিছু বলার মতো নয়, তবু শুনি। মাকে লিখবার জন্য একটা পত্র রচনা করছি মনে মনে। মার অপরাধ? তার কলকাতা আসবার মতলব নেই। লিখেছেন নাকি? স্পষ্ট না লিখলেও দাঁড়াচ্ছে গিয়ে তাই। যথা? বিশদভাবে শুনে আর কি করবে? বাড়িটা নেব কি নেব না তাই স্থির করব। নিলে কবে থেকে নিতে চাও? যে ভদ্রলোক আছেন তিনি আরো মাসখানেক আছেন, তার মানে মার্চ থেকে। সময় আছে? হ্যাঁ, তা আছে। এর মধ্যে বাড়িতে একবার ঘুরে আসতে হবে। আর আমার পরীক্ষা? বলেই অস্থির হয়ে এক চোখ তুলে শর্মিষ্ঠা তির্যক দৃষ্টি হানল সোমেনের দিকে। সোমেন বলল, তাতে কি? তাতে কি? তাতে অনেক কিছু। আমার পরীক্ষার আগে কিছুতেই আপনার কোথাও যাওয়া হবে না। সোমেন হাসল। তার আগে ছুটিও নেই কলেজে। আপনারা পরীক্ষায় বসলে তবে তো অবসর। কৃষ্ণাও হাসল। তার চেয়ে তোমার হয়ে সোমেনবাবু গিয়েই শাড়ি পরে পরীক্ষাটা দিয়ে আসুন। আহ, তাহলে যা হতো। শর্মিষ্ঠা জিভ দিয়ে চুপচুপ শব্দ করল। হঠাৎ একটা সিদ্ধান্তে পৌঁছে গিয়ে সোমেন বলে উঠল, হ্যাঁ সমীর, বাড়ি তুমি ঠিক করে ফেলো। পরীক্ষার সময় কলেজে কয়েকদিন ছুটি আছে। যদি যেতে পারি সেই সময় গিয়ে আমি জোর করেই মাকে নিয়ে আসব।
চমৎকার, লাভলি, যা সুন্দর বাড়ি, দেখলে মোহিত হয়ে যাবে। লাফিয়ে উঠল সমীর। খুশি মনে খাওয়া শেষ হলো সকলের। দেখতে দেখতে কেটে গেল 6টা মাস। বসন্ত এলো, শীতের শুকনো ডালে নতুন পাতার উদ্গম হলো। ধুলো, মাটি, আবর্জনা সব উড়িয়ে নিয়ে গেল চৈত্র মাসের উতল হাওয়া। আর সেই অবকাশে কুসুমের দেহ মন থেকেও তার পুরনো খোলস ঝরে পড়ল। নতুন জীবনের খোলা দরজায় দাঁড়িয়ে সে থমকালো। ততদিনে ভয়ের ছায়া সরে গিয়ে বিশ্বাস দেখা দিয়েছে চোখের দৃষ্টিতে। ধূপ ছায়া গ্রামের দুঃস্বপ্ন ধুধু হয়ে এসেছে। গাঢ় অন্ধকার ভেদ করে আলোর বিন্দু দেখে তাকিয়েছে সেদিকে। এই মাটির জগৎটাকে আর তত খারাপ বলে মনে হচ্ছে না। অনুভব করছে এই আলো আধারে ঘেরা দিন আর রাত্রির মধ্যে সেও একটা প্রাণ। সে আছে, বেঁচে আছে, বেঁচে থাকার আনন্দও আছে। আজ এ পর্যন্তই। উপন্যাসের 5ম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।